হ্যালো বন্ধুরা, আমি আজকে সপ্তম শ্রেণীর বাংলা বই সাহিত্য মেলার দ্বিতীয় অধ্যায় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প পাগলা গণেশের হাতে কলমের প্রশ্নগুলি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা সকলে বই খাতা পেন নিয়ে বসে পড়ো। রেডি তো সকলে? আমি প্রথমেই আসি একের দাগের একের প্রশ্ন। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। পাগলা গণেশ একটি কী বিষয়ক গল্প? পাগলা গণেশ একটি গল্প বিজ্ঞান বিষয়ক গল্প। তারপরের প্রশ্ন 1-2 অবজারভেটরির বাংলা প্রতিশব্দ নিরীক্ষণাগার। সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ হিমালয়ের গিরিগুহায় আশ্রয় নিয়েছিল। 1-4 গল্পের তথ্য অনুসারে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল কবে? 3439 সালে। এরপরে আমরা চলে আসবো 2 কোশ্চেন। সংক্ষেপে উত্তর দাও। 2-1 কি বলেছে? সালটা 3589। এই সময়ের মধ্যে পৃথিবীতে কোন কোন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা এই গল্পে বলা হয়েছে? শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা পাগলা গণেশ গল্পে 3589 সালের একটি সময়ের কথা বলা হয়েছে। ওই সময়ে মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী এক ধরনের ওষুধ আবিষ্কৃত হয়ে গেছে। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ এবং প্রতিবেশী গ্রহ মঙ্গল ও শুক্রে নানান রকম গবেষণার জন্য ল্যাবরেটরিও স্থাপিত হয়েছে। সূর্যের আরও 2টি গ্রহ নতুনভাবে আবিষ্কৃত হয়েছে। এতদিনে জানা সম্ভব হয়েছে যে সূর্যের আর কোনো গ্রহ নেই। এই সময়ে যুগান্তকারী আর একটি আবিষ্কার সম্ভব হয়েছে, সেটি হলো মৃত্যুঞ্জয় টনিক, যার মাধ্যমে জীবজগতের মৃত্যু বন্ধ করা গেছে। আলোর চেয়ে গতিবেগ সম্পন্ন মহাকাশযান আবিষ্কৃত হয়েছে। এছাড়াও বিভিন্ন আকারের প্রাকৃতিক উড়ান যন্ত্র মানুষ তৈরি করে ফেলেছে, যাতে চড়ে তারা স্থলপথ ত্যাগ করে আকাশপথে যাতায়াত শুরু করেছে। 2-2 প্রশ্ন। ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না। অনাবশ্যক ভাবাবেগ বলতে কি বোঝানো হয়েছে? তাকে সত্যিই তোমরা অনাবশ্যক বলে মনে হয় কি তোমাদের? উত্তর। শীর্ষেন্দু মুখোপাধ্যায় তার পাগলা গণেশ নামক গল্পে পৃথিবীর মানুষের যাবতীয় সংস্কৃতির কর্মকাণ্ডকে অনাবশ্যক ভাবাবেগ বলে চিহ্নিত করেছেন। বিজ্ঞান তখন উন্নতির চরম শিখরে। মানুষের মগজে তখন শুধু ঠাসা বিজ্ঞান আর বৈজ্ঞানিক ফর্মুলা। কাজেই কবিতা, গান, ছবি আঁকা, নাটক, সিনেমার মতো বিষয়গুলিকে তখন বালখিল্য কাজকর্মে সামিল এবং অনাবশ্যক ভাবাবেগ বলা হয়েছে। আমার কিন্তু তা মনে হয় না। কেননা মানুষের মনের এই সুকুমল প্রবৃত্তিগুলো মানুষের সঙ্গে অন্যান্য পশুর তফাৎ করিয়ে দেয়। বিজ্ঞানের বেগ দিলেও তা আবেগকে কেড়ে নেওয়ার অধিকার কেউ দেয়নি। সাংস্কৃতিক এই বিষয়গুলি চর্চা না হলে বিজ্ঞানের যত উন্নতি হোক না কেন, পৃথিবীকে ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তাই এই অনাবশ্যক ভাবাবেগগুলি পৃথিবীটিকে বাঁচিয়ে দেবে। এবারে আসি 2-3 প্রশ্নে। চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের উদ্বেগ হয় না। মানুষের মন থেকে কোন কোন অনুভূতিগুলি হারিয়ে গেছে? উত্তর।
দয়া, মায়া, করুণা, ভালোবাসার মতো অনুভূতিগুলি মানুষের মন থেকে হারিয়ে গেছে। এসবের আর কোনো প্রয়োজন না থাকায় মানুষের জীবনে এসবের চর্চা আর হয় না। 2-4 ব্যতিক্রম অবশ্য এক আধজন আছে। ব্যতিক্রমী মানুষটি কে? না, ব্যতিক্রমী মানুষটি হলো গণেশ নিজেই। এর সাথেই আরেকটি কোশ্চেন আছে, কিভাবে তিনি ব্যতিক্রম হয়ে উঠেছিলেন? উত্তর, গণেশের যখন 50 বছর বয়স তখন শিল্প সাহিত্য বিরোধী এক ধরনের আন্দোলন শুরু হয়। শিল্প সাহিত্য, সঙ্গীত চর্চা তখন থেকেই উঠে যেতে থাকে। গণেশের এসব একদম ভালো লাগেনি। বিজ্ঞানের বাড়াবাড়ির একটা সীমা থাকা উচিত বলে তিনি মনে করেছিলেন। অনেক চেষ্টা করেও তিনি যখন কালের চাকার গতি উল্টো দিকে ফেরাতে পারলেন না, তখন থেকেই তিনি সভ্য সমাজ থেকে অনেক দূরে হিমালয়ের নির্জন গুহায় বাস করতে চলে যান। সেখানে কবিতা, গান, ছবি আঁকার চর্চার মধ্য দিয়ে তিনি সুকুমার শিল্পী বাঁচিয়ে রাখতে প্রয়াসী হন। প্রচলিত জীবন স্রোতের বিপরীতে আপাত প্রয়োজনহীন আবেগ অনুভূতিগুলিকে গুরুত্ব প্রদানের মধ্য দিয়ে তিনি বিজ্ঞানের পৃথিবীতে ব্যতিক্রমী মানুষ হয়ে উঠেছিলেন। 2-5 প্রশ্ন, ও মশাই এমন বিকট শব্দ করছেন কেন? কার উদ্দেশ্যে এই কথাগুলি বলা হয়েছে? না, লাসা থেকে ইসলামাবাদ যাবার পথে দুজন পাখাওয়ালা লোক গণেশের উদ্দেশ্যে এই কথাটি বলেছিলেন। কোন কাজকে তারা বিকট শব্দ বলে মনে করেছেন? না, একদিন সন্ধ্যাবেলা গণেশ যখন গলা ছেড়ে গান গাইছিলেন, তখন আকাশপথে যাত্রাকালীন দুটি লোক গণেশের সেই গান শুনতে পান। 3589 সালের বিজ্ঞানের পৃথিবীতে সঙ্গীতের মতো সুকুমার শিল্পীকে গুরুত্ব দেওয়া বা সঙ্গীতের আবেগকে বোঝার মতো মানুষ আর নেই। তাই তাদের কাছে গণেশের গানটি বিকট শব্দ ছাড়া আর কিছুই বলে মনে হয়নি। 2-6 গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। গণেশ কাদের মুখশ্রী ভুলে গেছে? গণেশ তার 3 ছেলে ও 1 মেয়ের মুখশ্রী ভুলে গেছে। পরের প্রশ্ন, তার সাথে তার এই মুখশ্রী ভুলে যাওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? না, গণেশের ছেলেমেয়েরা প্রত্যেকেই কৃতি বিজ্ঞানী। গণেশের সঙ্গে তাদের গত 100 বছর কোনো যোগাযোগ হয়নি। দীর্ঘদিন দেখা সাক্ষাৎ না হওয়ার জন্য গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। এবার আসি 2-7 প্রশ্নে। গণেশকে সসম্ভ্রমে অভিবাদন করে বলল, কে কি বলেছিল এবং তার এইভাবে তাকে সম্মান জানানোর কারণটাই বা কী ছিল? প্রথম প্রশ্নের উত্তর, একজন পুলিশম্যান গণেশকে সম্মান জানিয়ে অভিবাদন করে বলেছিল যে সে পাহাড় জুড়ে এত কাগজ ছড়িয়ে দিচ্ছে কেন, আর এটা তার নতুন কোনো গবেষণা কিনা। দ্বিতীয় প্রশ্নের উত্তর, তার এভাবে তাকে সম্মান জানানোর কারণটা কী ছিল? না, পুলিশম্যানের গণেশকে এত সম্মান জানানোর কারণ, এককালে গণেশ যখন কলকাতা সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক পড়াতো, তখন পুলিশম্যান লোকটি তার ছাত্র ছিল। তাই শিক্ষকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যেই পুলিশম্যান লোকটি গণেশকে সসম্ভ্রমে অভিবাদন করেছিল। 2-8 প্রশ্ন, আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি। বক্তা কিভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছিল? তার প্রয়াস শেষ পর্যন্ত সফল হয়েছিল কি? উত্তর, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ গল্পে বক্তা গণেশ পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছিল।
বিজ্ঞানের অস্বাভাবিক অগ্রগতির ফলে যখন কবিতা, গান, ছবি এগুলি মানুষের কাছে মূল্যহীন হয়ে পড়েছিল, পাতলা ধোঁয়ার মতো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল আবেগ ও সৌন্দর্যবোধ, এই রকম একটা পরিস্থিতিতে মানুষের মধ্যে মনন, আবেগ এবং সৌন্দর্যবোধ ফিরিয়ে আনার লড়াইয়ে নেমেছিল গণেশ। হিমালয়ের নির্জন গুহায় গিয়ে গান গেয়ে ছবি এঁকে সে মানুষের মধ্যে ফিরিয়ে আনতে চেয়েছিল সৌন্দর্যবোধ। সুকুমার প্রবৃত্তির অনুশীলনের মধ্য দিয়েই সে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছিল। এর সাথে যে প্রশ্নটি আছে, তার প্রয়াস শেষ পর্যন্ত সফল হয়েছিল কি? উত্তর: হ্যাঁ, শেষ পর্যন্ত সে সফল হয়েছিল বই কি। নির্জন গিরিগুহায় বসে তার একক লড়াই ব্যর্থ হয়নি। অনেক অবজ্ঞা, অবহেলা, উপহাস সহ্য করেও তার লড়াই সে চালিয়ে গিয়েছিল। পাহাড়ের মাথা ভরিয়ে দিয়েছিল কবিতার কাগজে, স্বীকৃতিও পেয়েছিল জয়ের। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব এসে জানিয়েছিলেন, পৃথিবীর মানুষেরা গান গাইছে, কবিতা লিখছে, ছবি আঁকছে। একক লড়াইয়ের দুরন্ত জয় ঘোষিত হয়েছে গণেশের একটিমাত্র কথায়: দুনিয়াটা বেঁচে যাবে। পরের প্রশ্ন, 2-এর দাগের 9। লোকটা অসহায়ভাবে মাথা নেড়ে বলল। এখানে কার কথা বলা হয়েছে? সে কি বলল? তার অসহায়ভাবে মাথা নাড়ার কারণটি বা কী? উত্তর: উক্তিটিতে গণেশের এক সময়কার ছাত্র পুলিশম্যানের কথা বলা হয়েছে। সে কি বলল না, সে অসহায়ভাবে মাথা নেড়ে বলল, কোনোদিন সে কবিতা নামের কিছু পড়েনি। তাদের আমলে শিক্ষানিকেতনে কবিতা নামক কিছু পড়ানো হতো না। অনেক আগে কবিতা নামে কিছু একটা ছিল বলে সে শুনেছে, তাই সে সম্পর্কে কোনো জ্ঞান না থাকায় সে কিছুই বুঝতে পারছে না। তার অসহায়ভাবে মাথা নাড়ার কারণটি কি? না, গণেশের লেখা কবিতাগুলির অর্থ লোকটি বুঝতে পারেনি বলেই অসহায়ভাবে মাথা নেড়েছিল। আমার পরের প্রশ্ন, 2-এর দাগের 10। 3জন মন্ত্রমুগ্ধের মতো হয়ে বসে রইল। এই 3জন কারা? তাদের মন্ত্রমুগ্ধতার কারণ কি? এই প্রশ্নটি বন্ধুরা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ গল্পের উক্তিটিতে যে 3জনের কথা বলা হয়েছে তারা হলো গণেশের এক সময়কার ছাত্র পুলিশম্যান, পুলিশম্যানের স্ত্রী ও তার মা। গণেশ 3জনকেই তার লেখা কবিতা শুনিয়েছেন, কবিতা এঁকে দেখিয়েছেন, গান শুনিয়েছে। গণেশের লেখা কবিতা, আঁকা ছবি ও গান এর মধ্যে তারা মানুষের হারিয়ে যাওয়া আবেগ, অনুভূতির স্পর্শ লাভ করে মুগ্ধ হয়েছিল। এটি তাদের মুগ্ধতার কারণ। এবারে আমরা কবি পরিচিতিতে না, তার আগে আমাদের একটি প্রশ্ন আছে 3-এর দাগের। পাগলা গণেশের গল্পের মুখ্য চরিত্র গণেশকে তোমার কেমন লাগলো? উত্তর: শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাগলা গণেশ গল্পের গণেশ তার সময়ের এক ব্যতিক্রমী চরিত্র। বয়স তার 200 বছর। জন্মের 50 বছর পর মৃত্যুঞ্জয় টনিক খেয়ে সে অমর হয়ে গিয়েছিল। গত 150 বছর ধরে বিজ্ঞানের অনেক অগ্রগতি দেখলেও মানবিক নানান অনুভূতির বিলুপ্তিকে সে মন থেকে মেনে নিতে পারেনি। তাই বিজ্ঞান সর্বস্ব সমাজ থেকে দূরে গিয়ে সে আপন মনে কবিতা, গান, ছবি ইত্যাদির চর্চা করে। সে তার সমসাময়িক কালের উল্টো পথে হেঁটে মানবিক আবেগ অনুভূতিগুলিকে বাঁচিয়ে রাখতে প্রয়াসী হন।
তাই তার এই আচরণ সমাজের চোখে নিছক পাগলামি ছাড়া আর কিছুই নয়। শিল্পচর্চার মতো বিষয়গুলি পৃথিবী থেকে যখন একে একে বন্ধ হয়ে যেতে থাকলো, তখন গণেশ হিমালয়ের নির্জন গুহায় গিয়ে বসবাস করতে থাকে। এই অন্তহীন নিঃসঙ্গ জীবনে তার একটাই উদ্দেশ্য ছিল, পৃথিবীকে তার হারিয়ে যাওয়া আবেগ, অনুভূতি ও সুকুমার বৃত্তিগুলিকে ফিরিয়ে দেওয়া। সেখানে সে কবিতা লিখে পাহাড়ের গায়ে ভাসিয়ে দেয়, একা একা সে পাহাড়ের গায়ে ছবি আঁকে। সে ভাবত কেউ হয়তো তার লেখা কবিতা পড়ে একটু আগ্রহ দেখাবে। তার ভাবনা একটা সময় সত্যি হয়ে যায়। আস্তে আস্তে অনেক মানুষ তার লেখা কবিতা, গান সম্পর্কে উৎসাহী হয়ে ওঠে। এইভাবে মানবিক নানা অনুভূতির চর্চায় মানুষ আবার আগের মতো ব্যস্ত হতে থাকে। বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে সাহিত্য সংস্কৃতিমূলক এই সব কাজের প্রচলনে গণেশের ভূমিকা এই গল্পে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মানবিকতাহীন যান্ত্রিক পৃথিবীতে মনুষ্যত্বের জাগরণের প্রয়াসে গণেশের কর্মকাণ্ড অসাধারণ হয়ে উঠেছে বলা যায়। পৃথিবীকে বাঁচানোর তথা মানুষের আবেগ অনুভূতিকে বাঁচিয়ে রাখার তার এই চেষ্টা আমার হৃদয় ছুঁয়ে গেছে। এরপরে আমরা কবি পরিচিতিতে চলে আসি। এখানে কবি পাগলা গণেশ গল্পটি লিখেছেন কে না, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আমরা এই শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্পর্কে বিস্তারিতভাবে একটু জেনে নেব। তার জন্ম 1935 সালে ব্রহ্মপুত্র নদীর ধারে ময়মনসিংহে। পিতা রেলে চাকরির সূত্রে শৈশব যাযাবর জীবন দেশের নানা স্থানে, অর্থাৎ তিনি দেশের নানা স্থানে ঘুরে বেরিয়েছেন। স্কুল শিক্ষকতা দিয়ে কর্মজীবনের সূচনা করেন। পরে আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত হন। তার প্রথম উপন্যাস ঘুণ পোকা, প্রথম কিশোর উপন্যাস মনোজদের অদ্ভুত বাড়ি। কিশোর সাহিত্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন 1985 সালের বিদ্যাসাগর পুরস্কার। এছাড়াও পেয়েছেন আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, সব ধরনের খেলায় বক্সিং, টেনিস, ক্রিকেট, ফুটবল, টিটি, অ্যাথলেটিক্স এ তার উৎসাহ ছিল অদম্য। পাঠক হিসেবেও সর্বগ্রাসী, ভালোবাসেন থ্রিলার, কল্পবিজ্ঞানের কাহিনী। আর আমাদের পাগলা গণেশ গল্পটিও কিন্তু একটি কল্পবিজ্ঞানমূলক গল্প। এবারে আমরা চলে আসি চারের দাগের প্রশ্নে। চারের দাগে কি বলছে? অর্থ পরিবর্তিত রেখে নিম্ন রেখাঙ্কিত শব্দগুলির পরিবর্তে নতুন শব্দ বসাও। চারের দাগের 1 প্রশ্নে আছে, ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না। অনাবশ্যকের জায়গায় বসবে অপ্রয়োজনীয়। তাহলে কি বসবে? অনাবশ্যকের জায়গা অপ্রয়োজনীয়। চারের দাগে 2 কেউ ঠাট্টা বিদ্রুপ করল না। ঠাট্টা বিদ্রুপের জায়গায় বসবে ব্যঙ্গ বিদ্রুপ, অর্থাৎ কেউ ব্যঙ্গ বিদ্রুপ করল না। চারের দাগে 3 দুনিয়াটা বেঁচে যাবে। দুনিয়াটার জায়গা বসবে পৃথিবীটা। উত্তর হবে পৃথিবীটা বেঁচে যাবে। চারের দাগে 4 মহাসচিব তার বিমান থেকে নামলেন গণেশের ডেরায়। বিমানের জায়গায় বসবে উড়োজাহাজ আর ডেরার জায়গায় বসবে
আস্তানায়। এবার তাহলে প্রশ্নটির উত্তর হবে মহাসচিব তার উড়োজাহাজ থেকে নামলেন গণেশের আস্তানায়। 4 দাগের 5, গণেশকে সসম্ভ্রমে অভিবাদন জানিয়ে বলল। সসম্ভ্রমের জায়গায় বসবে সসম্মানে। গণেশকে সসম্মানে অভিবাদন জানিয়ে বলল। 4 দাগের 6, লোকে গান গাইতে লেগেছে, কবিতা মস্ক করছে। মস্কর জায়গায় বসবে চর্চা। লোকে গান গাইতে লেগেছে, কবিতা চর্চা করছে। 4 দাগের 7, হিমালয় যে খুব নির্জন জায়গা তা নয়। নির্জনের জায়গায় বসবে জনহীন। হিমালয় যে খুব জনহীন জায়গা তা নয়। 4 দাগের 8, ধুর মশাই, এ যে বিটকেল শব্দ। বিটকেলের জায়গায় বসবে বিকট। ধুর মশাই, এ যে বিকট শব্দ। এরপরে আমরা আসবো 5 দাগে। 5 দাগে কি আছে প্রশ্ন? এক কথায় লেখো, অর্থাৎ এক কথায় প্রকাশ করো। মহান যে সচিব হবে মহাসচিব। প্রতিরোধ করে যে প্রতিরোধকারী। গতিবেগ আছে যার গতিশীল। মৃত্যুকে জয় করেছে যে মৃত্যুঞ্জয়ী। অন্ত নেই যার অনন্ত। এরপরে আমরা 6 দাগে আসবো। সন্ধি বিচ্ছেদ করো। মাধ্যাকর্ষণ। মাধ্যাকর্ষণ সন্ধি বিচ্ছেদ হবে মাধ্য যুক্ত আকর্ষণ। ময়াকা ধৈর্য ফোলা মাধ্য যুক্ত আকর্ষণ। আ ক পেট কাটা মধ্যাহ্ন মধ্যাহ্ন। আবিষ্কার। আবিষ্কারের সন্ধি হবে আ বয়রস্যই বিসর্গ। আবি যুক্ত কার, কয়াকা রকার। মৃত্যুঞ্জয়। ময়েরি তয়জ ফোলা রস্য ময়ে হসন্ত মৃত্যু যুক্ত জয়, পরিগি জ অন্তস্থ জয়। অনাবশ্যক। অদন্তনয়ে হসন্ত অন যুক্ত আবশ্যক। আব তালবস্যয় ফোলা ক। গবেষণা। গো যুক্ত এষণা। গয়কা গো যুক্ত এ মধ্যাহ্নস্য মধ্যাহ্নয়ে আকা। অন্তরিক্ষ। অদন্তনয় তয়ে বিসর্গ অন্ত যুক্ত দীর্ঘই ক্ষয় মধ্যাহ্নস্যয়ে। গণেশ। গ মধ্যাহ্ন গণ যুক্ত দীর্ঘই তালবস্য ইস। গণ যুক্ত ইস গণেশ। হিমালয়। হিম যুক্ত আলয়। হয়রস্যই মহিম যুক্ত আলয়। আল অন্তস্থ। নির্জন। দন্তনয়ে রস্যই বিসর্গ নিহ যুক্ত বর্গীজ তন্তন জন। গবেষণাগার। গবেষণা যুক্ত আগার। ঘ বয়কা মধ্যাহ্নস্য মধ্যাহ্ন একা। গবেষণা যুক্ত আগার। আ গয়াকা র আগার। পরীক্ষা। পর আর সে পরি যুক্ত দীর্ঘই ক্ষয়মংস একা পরীক্ষা। এরপরে আমরা আসবো 7 দাগে। সমার্থক শব্দ লেখো। কৃত্রিম। কৃত্রিম মানে নকল আর মেকি। কৃত্রিম মানে নকল আর মেকি। পৃথিবী। পৃথিবীর সমার্থক শব্দ জগৎ, ধরণী, মেদিনী। জগৎ, ধরণী, মেদিনী। আন্দোলন। আন্দোলনের সমার্থক শব্দ বিক্ষোভ, আলোড়ন। বিক্ষোভ, আলোড়ন। 8 দাগের প্রশ্ন। নিম্নলিখিত বিশেষণগুলির পর উপযুক্ত বিশেষ্য বসাও এবং বাক্য রচনা করো। কৃত্রিম। কৃত্রিম হচ্ছে কৃত্রিম থেকে
কৃত্রিম আলো। কৃত্রিম আলোয় শহর সেজে উঠেছে। মেদুর ছায়া। মেদুর ছায়া। গাছের মাথায় বর্ষা মেঘের মেদুর ছায়া পড়েছে। সুকুমার শিল্প। সুকুমার শিল্পের অনুশীলন জরুরি। যান্ত্রিক শব্দ। যান্ত্রিক শব্দ শব্দদূষণের অন্যতম কারণ। ফিরোজা। ফিরোজা আকাশ। কি সুন্দর শরতের ফিরোজা আকাশ। মন্ত্রমুগ্ধ। মন্ত্রমুগ্ধ মন। মন্ত্রমুগ্ধ মন নিয়েই আমি তার কথা শুনছিলাম। এখানে আমাদের পাগলা গণেশ গল্পটি হাতে কলমেটি শেষ হলো।